কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মিস করো না। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন সব জায়গাতে ভাইটাল জায়গা হয়ে যাচ্ছে। তোমাদেরকে আটকাবার জায়গা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, বাকিগুলো তো অনেকে তোমরা পারো বা পারছো। তোমাদেরকে আটকাবার একমাত্র জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। বেশ, দেখো, চলো তো আজকের প্রথম কোশ্চেন। হুম, আজকে আমরা তিনখানা টপিক করব, ঠিক আছে? আজকে আমরা টোটাল তিনখানা টপিক করব। আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিভিন্ন খেলাধুলার স্থান, মানে বলতে পারো ভেন্যু। হ্যাঁ, স্পোর্টস অ্যান্ড গেমস যে ভেন্যু আছে সেখান থেকে আমি বলছি 1 নাম্বার করে সবসময় পেয়ে যাবে সব পরীক্ষাতে। স্পোর্টস অ্যান্ড গেমস যে ভেন্যু আছে, মানে কোন খেলা কোথায় হয় কোথায় না হয়, ঠিক আছে? মানে এখন তো 2025 সাল চলছে, 2000 নেক্সট যেটা হবে আর আগে যেখানে হয়েছিল আমাদেরকে সব কিন্তু জানতে হবে। সঙ্গে সঙ্গে খাতাতে নোট করতে করতেও যাবে, কারণ তোমরা জানো পিডিএফ শেয়ার করা হয় না। খাতা পেনে রেখে দাও, খাতা পেন নিয়ে নোট করতে করতে শুরু করে দেবে। দেখো, তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অলিম্পিক দিয়ে। অলিম্পিক গেম দিয়ে আমরা যে শুরু করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। তাহলে অলিম্পিক দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা হচ্ছে শীতকালীন অলিম্পিক। হ্যাঁ, আর একটা হয় ইউথ অলিম্পিক। তো যেখানে যেখানে গ্রীষ্মকালীন অলিম্পিক হয় সেখানে সেখানে ইউথ অলিম্পিক গুলো সেখানে সেখানে প্রায় হয়। দেখো, তোমাদেরকে জানতে হবে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল ফ্রান্সে। হ্যাঁ, আমরা জানি সবাই যে প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। এবার শুধু 24 সালটা জানলে হবে না, 2028 সালটা জানতে হবে, 2032 সালটাও জানতে হবে। 2028 সালে দেখা হয়েছিল লস অ্যাঞ্জেলেস আমেরিকার হবে আর কি, আর 2032 সালে ব্রিসবেন অস্ট্রেলিয়ার আর কুইন্সল্যান্ডে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই তিনটে জিনিস এখান থেকে জানতে হবে, যে অলিম্পিক 2024 সালে প্যারিস ফ্রান্স হয়েছিল, 2028 সালে হবে লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে, 2032 সালে হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডে। এভাবে যদি আমি টপিক গুলো আমরা আস্তে আস্তে কভার করে ফেলি, দেখবে এর বাইরে কোনো কোশ্চেন সেভাবে থাকবেই না, কারণ আমরা সব টপিক ওয়াইজ একদম সব ক্লাসগুলি আমরা করব। পরে দেখো, অলিম্পিক শীতকালীন। এই শীতকালীন অলিম্পিক তোমাকে জানতে হবে। শীতকালীন অলিম্পিক 2026 সালে যেটা হবে সেটা হচ্ছে মিলান ইতালি। 2026 সালে যেটা, মানে পরীক্ষাতে যদি বলে এবারে কোনটা আসার খুব চান্স আছে, তাহলে পরীক্ষাতে এবারে আসার খুব চান্স আছে এই যে প্যারিস ফ্রান্স, এটা আসার খুব চান্স আছে গ্রীষ্মকালীন অলিম্পিক। আর যদি না আসে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, মিলান ইতালি, এটা কিন্তু আসার খুব চান্স আছে। কারণ আমরা দেখেছি আগের পরীক্ষাগুলোতে, মানে এসআই বলো কনস্টেবল বলো, ওখানে স্পোর্টস অ্যান্ড গেমস থেকে একটা করে ভেন্যু থাকেই থাকে। মানে দেখবে একটা কোশ্চেন প্রায় দেয় যে কমনওয়েলথ গেম কোথায় হবে, আজকে সবগুলো এখানে আছে। হ্যাঁ, যত রকম স্পোর্টস অ্যান্ড গেমস হয় তার খেলাধুলা কোথায় কি হবে হয়েছিল সবগুলো এক জায়গা দিয়ে আছে আজকে। তাহলে 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে মিলান ইতালি শহরে, আর 2030 সালে হবে আল্পস ফ্রান্সে। হ্যাঁ, আর 2034 সালে হবে সল্টলেক সিটি ইউনাইটেড স্টেট। ভাবিস না সল্টলেক মানে কলকাতা, আর সল্টলেক সিটি ইউনাইটেড স্টেট হবে। নেক্সট অলিম্পিক আমাদের ইন্ডিয়াতে হওয়ার কথা একটা চলছে। হ্যাঁ, নেক্সট অলিম্পিক ইন্ডিয়াতে হওয়ার কথা চলছে। ইন্ডিয়াতে যদি হয়, ইন্ডিয়াতে গুজরাটে হবে। খুব আহ যদি দেখ, এই খেলা হওয়া মানে কি, যে পুরো বিশ্ব কিন্তু ওই দেশের দিকে নজর থাকবে, যে হ্যাঁ, কারণ এই যে অলিম্পিক এটা পুরো অল ওভার ওয়ার্ল্ডে। আর এই যে ক্রিকেট, এটা তো সব দেশে নাই, ওই জন্য সব দেশ জানেও না সব প্লেয়ারকে। কিন্তু যখন কোনো অলিম্পিক হবে তার মানে প্রত্যেকটা দেশ এই দেশের উপর নজর থাকবে। এবার সরকারকে তার প্রতি নজর দিতে হবে। এখানে কিন্তু কোনো জায়গায় একটু পারা কারাপ্ট হলেও হবে না। ধর কোনো কিছু ভেঙে গেল, কোনো কিছু নষ্ট হয়ে গেল, সেসব দিকে পুরো খেয়াল রাখতে হবে। একটু এদিক ওদিক হবে তো জীবনে কিন্তু খেলা পুরো বন্ধ করে দেবে অলিম্পিক থেকে। আচ্ছা বলতো, অলিম্পিকের হেডকোয়ার্টার কোথায়? এই যে অলিম্পিক অলিম্পিক করছি, অলিম্পিকের হেডকোয়ার্টার কোথায় বলো? অলিম্পিকের হেডকোয়ার্টার কোথায়? আরে অলিম্পিক সম্বন্ধে প্রচুর কোশ্চেন আছে। হুম, অলিম্পিক সম্বন্ধে প্রচুর কোশ্চেন আছে। হ্যাঁ, ভেরি গুড। লাওসেন, সুইজারল্যান্ড। অলিম্পিক নিয়ে প্রচুর কোশ্চেন আছে, যে অলিম্পিক কবে শুরু হয়। হ্যাঁ, মানে তারপরে কোশ্চেন আছে আধুনিক অলিম্পিক কবে শুরু হয়। তারপরে কোশ্চেন আছে ভারত কবে অলিম্পিকে যোগদান করে। শীতকালীন অলিম্পিক কবে শুরু হয়। অলিম্পিকের জনক কাকে বলা হয়। তারপরে কোশ্চেন আছে যে
অলিম্পিকের যে পতাকাগুলো মানে আছে, যে 5টা কালার, এই 5টা কালার কোন কোন প্রতীক, যেহেতু আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করছি তো ওইগুলো আমি ডিসকাস করছি না। যখনই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক গুলো হয়ে যাবে তখন ওই টপিক ওয়াইজ আমি পড়িয়ে দেবো। এখন ওইসব ডিসকাস করতে গেলে কোশ্চেন বেশি আগাবে না। আমাদেরকে সব অলিম্পিক থেকে প্রচুর কোশ্চেন আছে, অলিম্পিক থেকে জানতে হয়। বিভিন্ন যে কুইজ গুলো অনুষ্ঠিত হয়, যে দুর্গাপুজো বা যে কোনো জায়গায় কুইজ গুলো, সেখানে কিন্তু এগুলো কোশ্চেন জানতে হবে। শুধু পড়াশোনা করছো মানে নিজে বই পড়ে গেলে হবে না, এই সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে। পরে দেখো কমনওয়েলথ গেম যেটা বলছিলাম, হ্যাঁ বিরাট ইম্পর্টেন্ট, এটা বিরাট ইম্পর্টেন্ট। কমনওয়েলথ গেম 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ডে। ভুলে যাও না কিন্তু। 2026 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ডে। আচ্ছা বলতো, কমনওয়েলথ গেম কত বছর পর পর অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেম কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। তাহলে এটাও জেনে যাও যে 2022 সালে কোথায় হয়েছিল। বলো তো 2022 সালে কোথায় হয়েছিল? কম্পিউটার সাজিয়ে দিয়েছে না দেয়নি? বলো 2022 সালে কোথায় হয়েছিল? এটা তো গ্লাসগো স্কটল্যান্ড বললাম। 2022 সালে হয়েছিল বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, এই কোশ্চেন যদি আসছে, ছেলেরা পরীক্ষা দিয়েছে কি বলে বলতো, 2022 সালের কোশ্চেন এসেছিল। 2022 সালে কোশ্চেন আসছে, কিন্তু কোন জায়গা থেকে আসছে জানতে তো হবে, কারণ এটা এখনো হয়নি আর আগেরটা হয়ে গেছে। তাহলে দুটো থেকে আসা সম্ভব না। যেটা হয়নি সেখান থেকে কি কোশ্চেন দেবে? তাহলে যেটা হয়ে গেছে সেখান থেকে কোশ্চেন আসার বেশি সম্ভাবনা আমার। হ্যাঁ, তাহলে 2022 সালে হয়েছিল ইংল্যান্ড, লিখে রাখো বার্মিংহাম। 2022 সালে হয়েছিল বার্মিংহাম, ইংল্যান্ড। ওই জন্য চিৎকার করলে হবে না যে আমার 22 সালে কোশ্চেন আসছে। যদি যে গেমসটা এখনো অব্দি হয়নি, তাহলে সেটা যদি প্রিভিয়াস কোশ্চেন দেয় তাহলে 22 সাল থেকেই কোশ্চেন দেবে। তাহলে মনে রাখতে হবে 2022 সালে হয়েছিল বার্মিংহাম, ইংল্যান্ড, আর 2026 সালে হবে গ্লাসগো স্কটল্যান্ড। পরে দেখো এশিয়ান গেমস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়ান গেমস দেখো পর 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 সব দেওয়া আছে। 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে নাগোয়া ও আইচি, নাগোয়া ও আইচি, জাপানে। তাহলে আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো জাপানে। বাকি মনে রাখলেও হবে, না মনে রাখলেও হবে। তা 2026 সালে এশিয়ান গেম অনুষ্ঠিত হবে জাপানে। 2030 সালে হবে দোহা, কাতার। 2034 সালে হবে রিয়াদ, সৌদি আরব। তাহলে দেখো পরপর এখান থেকে তিনখানা মনে রাখতে হচ্ছে। পরপর সব শিডিউল হয়ে গেছে। তাহলে ভাবো কত বছর আগে থেকে শিডিউল হয়ে যায় যে কোথায় কোথায় হবে, কারণ বিরাট একটা প্রিপারেশন আছে, একটা এত বড় গেমস অনুষ্ঠিত হবে। তাহলে 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। 2030 সালে হবে কাতারে। 2034 সালে হবে সৌদি আরবে। লিখে রাখো। আচ্ছা বলো তো 2022 সালে এশিয়ান গেমস কোথায় হয়েছিল? 2022 সালেরটা বলে দাও, যে 2022 সালে, কারণ 22 সালেরটা জানতে তোমাকে হবে। 2022 সালে, বাহ, ভেরি গুড। 2022 সালে হয়েছিল হাঙ্গাচু, চীনের। হ্যাঁ, চাইনা। 2022 সালে হয়েছিল চীনের হাঙ্গাজু শহরে। তাহলে দেখ সেখান থেকে 2022 সাল হলো, 2026 সাল হলো, 2030 সাল হলো, 2034 সাল হলো, এতগুলো জিনিস এখান থেকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মানে তুই যদি পরীক্ষা দিতে যাও, যদি এই কোশ্চেন গুলো হচ্ছে কমন কোশ্চেন, যদি এইগুলো দেখ পরীক্ষায় পড়বে কি পড়বে না সেটা তাদের ব্যাপার, কিন্তু পরীক্ষার এইগুলো হচ্ছে বেসিক জিনিস। যেমন ভারতের প্রথম পুরুষকে, প্রথম মহিলাকে, স্ট্র্যাটেজিক্যাল, ওগুলো যে বেসিক জিনিস, মানে ওইগুলো পড়ার চান্স প্রায় থাকে। না এলে জানবি তোর ব্যাড লাক বলতে পারিস। এগুলো পড়ার চান্স প্রায় থাকে, কোশ্চেন না আসতেও পারে। তার মানে কি এগুলো সবসময় কিন্তু পড়ে যেতে হবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, এগুলো হচ্ছে বেসিক জিনিস, জানতেই হবে। 2022 সালে হচ্ছে চীন, 2026 সালে হচ্ছে নাগোয়া, জাপান, 2030 সালে হচ্ছে দোহা, কাতার, 2034 সালে হচ্ছে রিয়াদ, সৌদি আরব। এবার আসবো আমরা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ। আচ্ছা, 2023 সালে দেখো ভারতে হয়েছিল। 2027 সালে আইসিসি বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে? সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে। হ্যাঁ, তাহলে 2023 সালে ভারতে হয়েছে। 2027 সালে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। আর 2031 সালে আবার ভারত আর বাংলাদেশ মিলে একসাথে হবে, তাই তো? এটা হচ্ছে আইসিসি ইভেন্ট, দেখে নাও একবার। এটা হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
দেখো এখান থেকে অনেকগুলো কোশ্চেন গুলি ফেললে চলবে না, কারণ আইসিসি অনেকগুলো টুর্নামেন্ট আছে। একটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, আইসিসি উমেন ক্রিকেট বিশ্বকাপ আছে, আইসিসি টি-20 আছে। হ্যাঁ। মানে এই একটা আর একটা সঙ্গে গুলিয়ে ফেলে কিন্তু চলবে না, পুরোপুরি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখে রাখো, যেভাবে এখানে লেখা আছে সেভাবে লিখে রাখো গুছিয়ে গুছিয়ে। 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জাপানে। 2023 সালে হয়ে গেছে ভারতে, 2031 সালে হয়েছিল ভারত বাংলাদেশ। আচ্ছা বলো, 2023 সালে যেটা ভারতে হয়েছিল সেটা কোন দল জিতেছিল? দেখি। 2022 সালে যেটা হয়েছিল সেটা কোন দল জিতেছিল? একদম আমাদের সবার কাছ থেকে, আমাদের দেশ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছিল। গুজরাটের মোটেরা স্টেডিয়ামে হয়েছিল, তাই তো? ফাইনালটা কোথায় ছিল? গুজরাটের মোটেরা স্টেডিয়ামে। বল, কে পুরো খেলাটাই শেষ খেলা বের করে নিয়ে চলে গেছিল? কোন প্লেয়ারটা একদম এলো, খেলাটা বের করে নিয়ে চলে গেল? কারো কিছু করার থাকলো না, সবাই দেখতেই গেল। ট্রাভিস হেড। যেটা আমাদের সবসময় হেডেক হয়েই থাকে। হ্যাঁ, ওই ট্রাভিস হেড খেলাটা পুরোপুরি নিয়ে চলে গেল ইন্ডিয়ার কাছ থেকে। নাহলে আমরা একটা ম্যাচও হারিনি 2023 সালে। একদম সব কটা ম্যাচ জিতেছিলাম, জিতে গিয়ে ফাইনালে গিয়ে সেই ম্যাচটা হেরে গেছিলাম। সেটা হচ্ছে খুবই একটা ব্যাড লাক বলতে পারিস রোহিত শর্মার জন্য। হ্যাঁ। তাহলে 2027 সালের জন্য আর ওয়েট করতে হতো না, কারণ সেটা দেখো বিদেশি মাটিতে হবে, দেশের মাটিতে অবশ্যই অ্যাডভান্টেজ থাকে। সেখান থেকে আমরা কিন্তু হেরে গেছিলাম। পরে দেখ, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা। ঠিক আছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা, 2025 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা অনুষ্ঠিত হবে ভারতে। 2025 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা অনুষ্ঠিত হবে ভারতে। মহিলা থেকে অত কোশ্চেন আসে না, হ্যাঁ, তাও জেনে রাখ। 2025 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ভারতে হবে। এবার আছে আইসিসি টি-20 বিশ্বকাপ পুরুষ। আইসিসি টি-20 বিশ্বকাপ পুরুষ। আচ্ছা, কি বলতে পারবি এর আগের মহিলা বিশ্বকাপটা কোথায় হয়েছিল? 2025 সালের আগের মহিলা বিশ্বকাপটা কোথায় হয়েছিল, বলো? এটা তো ভারতে হবে 2025 সালে। হ্যাঁ, এর আগেরটা ছিল ইংল্যান্ডে। এর আগেরটা 2021 সালে, তাই তো? 2021 সালে হয়েছিল ইংল্যান্ডে। এবার লেখো আইসিসি টি-20। দেখো, 2024 সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা। এই যে যেখান থেকে আমরা কাপ জিতেছিলাম, নাকি? ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে। না, এটাতে কাপ পেয়েছিলাম আমরা। এটা তো কাপ পেয়েছিলাম, তাই তো? আমরা কি এটা জিতেছিলাম? হুম। এটা আমরা জিতেছিলাম। ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে হয়েছিল। দেখ, এখানে আমেরিকা দলটা, মানে ইউএসএ যে টিমটা ছিল সেটা দেখ খুব সুন্দর খেলা দেখিয়েছিল, মানে তারা কোনোদিন নিউজে ছিল না, সেখান থেকে দেখ নিউজে চলে এসেছিল আমেরিকার ইউএসএ টিমটা। মানে ওখানকার একজন প্লেয়ার ছিল, কি নাম জানো, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানে তার ক্রিকেটটা পুরোপুরি একটা শখের জিনিস, সেখান থেকে দেখ কি সুন্দর খেলা খেলছিল। কি নাম? দেখ, ছেলেটা কোনদিন ভুলবে না। হ্যাঁ। এরা ভাই সব মনে রাখে খেলা, ভাই এটা সারাদিন খেলা নিয়ে পড়ে থাকে। একটা ভালো হয়েছে। হ্যাঁ, খেলা দেখিস ভালো, কিন্তু তোরা স্বপ্নে যে খেলা দেখিস, এই যে তোরা স্বপ্নে যে খেলা দেখিস সেই খেলাটা বন্ধ হয়েছে। এটা ভালো, দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। সরকারের থেকে এখান থেকে অনেক লস হবে, কিন্তু একটা ভালো স্টেপ নিয়েছে, যে যাতে ইয়াং জেনারেশন নষ্ট না হয়ে যায়। যেদিন তামাক, সিগারেট এইগুলো ব্যান হবে সেদিন আরো খুশি। তার থেকে বড় খুশি হবো যদি একটা এজ করে দেয় যে এই এজের নিচে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারবে না। এটা এটা যদি হয়, জানবি আবার ইন্ডিয়ায় রিফর্ম হচ্ছে। একটা জিনিস, ভালো জিনিস করেছে, সময় লাগে, সব জিনিস একদিনই চেঞ্জ করা যায় না। এই কিছুদিন আগে কোথায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মানে 21 বছর না 18 বছর, এই কয়েকদিন আগে, এই 7-10 দিন আগে কোন একটা দেশে, কোন দেশে এটা তো খবর লাগে। হ্যাঁ, নেপাল। দেখ, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে বলে নেপালকে উল্টি দিল পুরো, নাকি? সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে বলে তুই বল, আমাদের দেখবি, তুই একদিন বসে বসে ভাববি, বেশিরভাগ জন্য বলছি,
যে আমরা কোন দিকটা থেকে বেশি সময় নষ্ট হচ্ছে, সবটা জিনিস ভাবার আছে। একটু করে সময় নিবি, মানে পড়াশোনা করছি মানে এমন না শুধুমাত্র পড়াশোনা করছি, তো সারাদিন যদি ক্যালকুলেশন করিস, ফোনই দেখতে পাই, ফোনে দেখা যায়, দেখবি যে কোনটার জন্য বেশি সময় নষ্ট করেছি। দেখবি কিচ্ছু নাই, কার সঙ্গে কথা বললিস সেটাও ঠিক আছে, তুই ফোনে কথা বলে না 2 মিনিট 5 মিনিট, সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু নাই, মানে দিনের শেষে তুই কিছু দেখতে পেলি না, মানে যখন তুই দেখছিস সেই সময়টা বিনোদন পাচ্ছিস, কিন্তু এটা তোর কোনো কাজেও লাগছে না। হ্যাঁ, ফালতু ফালতু কিন্তু প্রচুর সময় নষ্ট। তুই দেখ আগের জেনারেশন যারা ছিল, তাদের কিন্তু এসব ছিল না বলে তারা কিন্তু অনেকটা তাও গেছে, কিন্তু এই ইয়াং জেনারেশনে বেশিরভাগ এই গেম, আবার এই দেখ এই খেলার সিজন, আইপিএল এর সিজনে বেশিরভাগ গ্রামে গ্রামে, তোরা সবাই আমার সঙ্গে একমত হবি, গ্রামে গ্রামে এই ড্রিম 11 একদম পুরো জোয়ার মতো, শুধু ড্রিম 11 নয়, আরো বিভিন্ন সব অ্যাপ বেরিয়েছে, সেখানে সেখানে সব টাকা লাগাচ্ছিল। এগুলো দরকার, হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে এগুলো একটু দরকার, কিন্তু ভারত এত বড় দেশ, ব্যান করা অবশ্যই খুবই চাপ আছে। তাহলে 2026 সালে ভারত শ্রীলঙ্কা, আর 2028 সালে হবে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া, এখান থেকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, 2024 সাল মনে রাখবো, 2026 সাল মনে রাখবো, 2028 সাল মনে রাখবো। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ পুরুষ। হুম, এবার আছে আইসিসি টি20 বিশ্বকাপ মহিলা। 2024 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ মহিলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশ। 2024 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ মহিলা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে হয়নি, হবার কথা ছিল, এটা চেঞ্জ হয়ে ইউএই তে হয়েছে। আমাদের দাদা চেঞ্জ করতে পারেনি, এটা দুবাই হয়েছে, তাই তো? ইউনাইটেড আরব, হ্যাঁ এটা চেঞ্জ হওয়ার কথা ছিল। বাংলাদেশ 3বার স্বাধীন হলো, আবার একবার স্বাধীন হবে মনে হচ্ছে, ওই জন্য স্বাধীন হওয়ার জন্য হয়নি। বছর বছর স্বাধীন হোক নাকি, প্রত্যেকবার স্বাধীনতা দিবসের দিন স্বাধীন হোক আবার নতুন করে। 2024 সালে ইউএই তে হয়েছিল, এখানে হবার কথা ছিল, ঠিক আছে, কিন্তু হয়নি। ইউএই তে হয়েছে। 2026 সালে ইংল্যান্ডে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো টি20 ক্রিকেট বিশ্বকাপ 2 বছর পর পর হচ্ছে, 2024 সালে হচ্ছে, 2026 সালে হচ্ছে। আর আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট 4 বছর পর পর হয়। পরে দেখো আইসিসি আন্ডার 19 ক্রিকেট, আন্ডার 19 ক্রিকেটটা বেশি মনে রাখার দরকার নেই, 2 বছর মনে রাখলেই হবে। আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ, হ্যাঁ অত ডিপ থেকে কোশ্চেন আসছেও আসে না, তাও করে যা। সাউথ আফ্রিকা, আর 2026 সালে হচ্ছে জিম্বাবুয়ে, আর হচ্ছে নামিবিয়া। জিম্বাবুয়ে হচ্ছে নামিবিয়া। বেশ, সবার হয়েছে এটা। তোর কি ভর্তি দেবি নিজের মধ্যে? আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ মহিলা, 2025 সালে আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ মহিলা অনুষ্ঠিত হবে মালয়েশিয়া, থাইল্যান্ড, আর 2027 সালে হবে বাংলাদেশ, নেপাল। দুটোই স্বাধীন হয়েছে, দেখ না হওয়ার চান্স বেশি আছে। তাই তো, দুটোই নতুন স্বাধীন হলো। নেপালে রাজতন্ত্র আছে, প্রজাতন্ত্র আছে, দুটোই একসঙ্গে আছে, রাজাও আছে। ইংল্যান্ডে রাজাও আছে এখন অব্দি। পরে দেখো এশিয়া কাপ, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এই তো হচ্ছে না এখন, আজকেও খেলা আছে মনে হয়, তাই তো? আজকেও খেলা আছে, তাই খবর খবর হয় রাখতে হবে। ছেলে হয়েছিস, ছেলে আর মেয়ে নয়, ইন্ডিয়াতে যখন জন্মেছিস খেলাধুলা সম্বন্ধে তোকে জানতে হবে, বিশেষ করে ক্রিকেট। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল। এশিয়া কাপ 2025 সালে ভারত। ভারত হয়নি তো, ভারত হওয়ার কথা ছিল, এও ভাই চলে গেল। হ্যাঁ, বললো, কেউ বললো আসবো না, পাকিস্তান বললো তোমরা আসোনি, আমরাও যাব না। ঠিক আছে, আসতে হবে না, আমাদের এখানে আছে জয় শাহ, বললো ঠিক আছে আমি এখানে থেকে ওখানে বেশি টাকা ইনকাম করব। হ্যাঁ, তুই ভাই এলি আর না এলি এখানে থেকে, কারণ সবাই তো আমাদের আইসিসি চেয়ারম্যানও আমাদের, যে ব্রডকাস্ট টিম সেও আমাদের দেশে, সবাই মানে এই আইসিসিটাই হচ্ছে, হুম, আমাদেরই বলতে পারিস, অর্ধেক কিনে রেখে দিয়েছি আমরা। তো না হলেও কোনো সমস্যা নাই আমাদের। তাহলে 2025 সালে এশিয়া কাপ, ভারত হবে না, ঠিক আছে, এটা হবে ইউএই তে, এটা হবে। পরে দেখো
ফিফা বিশ্বকাপ। আচ্ছা বলতো ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয়? ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয় বল? 1930 সালে। তাহলে ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে 1930 সালে। 2026 সালে ফিফা বিশ্বকাপ পুরুষ। অবশ্যই জানতে হবে এই কোশ্চেন, এই কোশ্চেন ছাড়া পরীক্ষা সেন্টার কিন্তু যাস না, ঢুকতেই দেবে না। যখন চেক করবে যে তোর মাথার মধ্যে এই কোশ্চেনটা নেই, এখনো চেক করলেই বোঝা যাচ্ছে, তখন তোকে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবে। 2026 সালে ফিফা বিশ্বকাপ পুরুষ অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো আর কানাডা। 2026 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো আর কানাডা। আর 2022 সালে হয়েছিল কাতার, আল হাবিবি, তাই তো? 2026 সালে আমেরিকা, মেক্সিকো আর কানাডা। আর 2022 সালে হয়েছিল কাতারে। বল কোন টিম জিতেছিল? জেনে রাখ, অনেকেই জানিস না। আর ছেলেগুলো জানে, মেয়েগুলো সব জানিই না। বলো। হ্যাঁ, আর্জেন্টিনা এখান থেকে তার স্বপ্নের কাপ পেয়েছিল নাকি? আচ্ছা, মেসি এই একটাই পেয়েছে ফিফা বিশ্বকাপ, তাই তো? আগে তো পাইনি মেসি। হ্যাঁ, মেসি এই একটাই পেয়েছে ফিফা বিশ্বকাপ, ওই জন্য মনে রাখতে হবে কিন্তু, এটাও ইম্পর্টেন্ট। 2022 সালে কাতার বিশ্বকাপ, কারণ দেখ 2026 এটা এখনো হয়নি, তো 2022 মনে রাখতে হবে। আর কে পেয়েছে সেটাও মনে রাখতে হবে। আর্জেন্টিনা এখান থেকে ফিফা বিশ্বকাপ পাচ্ছে 2022 সালে। পরে দেখ 2030 সালে, 2030 সালে কোথায় কোথায় হবে দেখ। 2030 সালে মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। আর 2034 সালে হবে সৌদি আরব। সৌদি আরব একাই দেখ সব খেলা পরিচালনা করে দিচ্ছে। এই সৌদি আরব পুরোপুরি দেখ এমন টুরিস্ট প্লেস বা খেলাধুলার এমন সব জিনিস করেছে, এখান থেকে ভাই এর আদার সোর্স কিন্তু ইনকামের অতটা কমে গেছে, কিন্তু এই সোর্স গুলো এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, যে ওখানে কিছু করতে হবে না, মানে পুরো টুরিস্ট প্লেস করে দিয়েছে সৌদি আরব। 2030 সালে দেখ মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। আর 2034 সালে সৌদি আরবে হবে। তাহলে আমাদের কতগুলো মনে রাখতে হচ্ছে এখানে? 2022, 2026, 2030, 2034, এতগুলো দেখো এখান থেকে সব হয়ে গেছে। দেখো পরের কোশ্চেন। ফিফা বিশ্বকাপ মহিলা। 2027 সালে ফিফা বিশ্বকাপ মহিলা কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। আচ্ছা, এর আগেরটা কোথায় হয়েছিল? 2023-এরটা তোর কি মনে আছে? আমি ভুলে গেছি। 2023-এরটা কোথায় হয়েছিল? 2023-এরটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাই তো? কোথায় হয়েছিল বল? দেখ তোরাও পারছিস না, এখানে একটু জানতে হবে। হ্যাঁ, একদম খাতা যখন পড়বি তখন এই পড়তেই ভালো লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অনলাইনের পরে গিয়ে শেষ নাই কোনো। তাহলে কোথায়, অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোথায় লিখবো? বল ডে, আরে মনেই নাই আমার। ক্রিকেট দেখি বলে যে, ফুটবল তো বুঝতেই পারি না। সবাই দেখি ফুটবলে, মানে ফুটবলের ফ্যান ক্রিকেট থেকে আরো বেশি, কিন্তু ঠিক বুঝতে পারি না। অস্ট্রেলিয়া মানে খেলা বুঝতে পারি এমন নয়, কিন্তু সবাইকে চিনি না। অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড। পরে দেখো, ফিফা আন্ডার 17 বিশ্বকাপ মহিলা। 2024 সালে ফিফা আন্ডার 17 বিশ্বকাপ মহিলা অনুষ্ঠিত হয়েছিল ডোমিনিকান প্রজাতন্ত্র। 2026 সালে এতগুলো জানার দরকার নেই, সব মরক্কো নাকি রে ভাই? 2026 সালে মরক্কো, এই কত মরক্কো, 26 মরক্কো, 27 মরক্কো, এই এই মনে কপি পেস্ট করে দিয়েছে, বুঝলি কোথায়? হ্যাঁ, সব মরক্কো করে দিয়েছে কি ভাই, মরক্কো বেশ, এগুলো বাদ দিয়ে দে। হ্যাঁ, 2024 সালে ফিফা আন্ডার 17 হয়েছিল ডোমিনিকান প্রজাতন্ত্র। 2000, আচ্ছা মরক্কোতে কোনটা হবে? অতগুলো তো মরক্কো হবে না। কি মরক্কো? নেক্সট কোথায় হবে দেখ তো।
কোনটা হবে? এটাই হবে? এটা ঠিক আছে নাকি? এটা ঠিক আছে? ছয় মরক্কো। ও, তাহলে ছয় মরক্কো। দেখ, আন্ডার 17 অত কোশ্চেন আসে না। ফিফা আন্ডার 17 বিশ্বকাপ পুরুষ 27 কাতার 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 কাতার। তাহলে ওই মরক্কো 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 মরক্কো, আর এটা তোমার সবই কাতার। বাহ, সুন্দর জিনিস। পরে দেখো, এবার দেখো হকি বিশ্বকাপ। এই হকি বিশ্বকাপ যেটা সব থেকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা ইন্ডিয়াতে হয়েছিল। প্রথম হকি বিশ্বকাপ ইন্ডিয়াতে ছিল 2023 সালে, ভুবনেশ্বর, উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যা রাজ্যটা হকিতে প্রচুর নজর দিয়েছে, মানে হকিটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছিল। আর 2023 সালে এখানে দেখ বিশ্বকাপও হয়েছিল। তাহলে 2023 সালটা কিন্তু মনে রাখতে হবে, 2023 সালে হয়েছিল ভুবনেশ্বর, রাউরকেলাতে। আর 2026 সালে হবে বেলজিয়াম, নেদারল্যান্ডে। মনে রাখতে হবে কিন্তু অবশ্যই। হকি বিশ্বকাপ পুরুষ মহিলা। জয়নাল বলে দিল জার্মানি উইনার। এখান থেকে জার্মানি জিতেছিল হকি বিশ্বকাপে। লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ইন্ডিয়াতে হয়েছিল, মনে রাখতে হবে। জার্মানি উইনার। ওগুলো নিয়ে একদিন ক্লাস হবে, কে কি পেয়েছে, কে কোন খেলা জিতেছে। তবুও যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটাকে, ইনফরমেশনটা রেখে দিতে হবে নিজের কাছে। পরে দেখ, অলিম্পিক। এবার যে নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের আগে দেখি আর কিছু টুকটাক বাদ পড়লো কিনা, একবার দ্বারা। অলিম্পিক আজকে পুরো সার্জারি করব। একবার দ্বারা। আচ্ছা, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 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 এটা 2023 সালে, লিখে রাখো, বুদাপেস্ট, হাঙ্গেরি। 2023 সালে হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, হয়েছে 2023 সালে, হয়েছে বুদাপেস্ট, হাঙ্গেরি। 2023 সালে হয়েছে বুদাপেস্ট, হাঙ্গেরি। 2025 সালে জাপান। তাহলে একটা হাঙ্গেরি হচ্ছে, আর 2025 সালে হচ্ছে জাপান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, একটা প্রথমটা হাঙ্গেরি, পরেরটা হচ্ছে জাপান। তারপর লিখে রাখো টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 সালে হয়েছে দক্ষিণ আফ্রিকা। 2023 সালে হয়েছে সাউথ আফ্রিকা হয়েছে। আর 2024 সালে দক্ষিণ কোরিয়া। 2024 সালে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। আর 2025 সালে কাতার। 2025 সালে হচ্ছে কাতার। ঠিক আছে, তাহলে টেবিল টেনিসটা করে নিলাম আমরা, আর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটাও করে নিলাম। আর এর বাইরে কিছু নাই। আরেকটা আছে, লিখে রাখতো ব্যাডমিন্টন। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 সালে হয়েছে প্যারিস, ফ্রান্স। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 সালে। 2025 সালে যে ফ্রান্স। আগেরটাও জেনে রাখ, আগেরটা হয়েছে ডেনমার্কে।
সালেরটা 2023 সালে হয়েছে ডেনমার্ক। দেখো, যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো মনে রাখলাম, কারণ টপিক ওয়াইজ পড়ছি তো, এখান থেকে বাদ দিলে হবে না। এইগুলো যদি করে যাও তাহলে এমসিকিউ যখন পরবর্তীকালে যেখান থেকে পড়বে সব দেখবে এর মধ্যে ধরা পড়বে, এর বাইরে কেউ কিছু থাকছে না। বেশ, পরে দেখো। এবার আসবো আমরা প্যারিস অলিম্পিক। অলিম্পিক থেকে 1 নম্বরও আশা করা যায় সবসময়, সব পরীক্ষাতে, স্টেট পরীক্ষাতে তো অবশ্যই। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে প্যারিস অলিম্পিকে পদকপ্রাপ্ত কারা কারা পদক পেয়েছিল। দেখো, প্যারিস অলিম্পিকে পদক পেয়েছে নীরজ চোপড়া, সিলভার পেয়েছে, জ্যাভলিন থ্রোতে পেয়েছে। নীরজ চোপড়া পেয়েছে, সিলভার পেয়েছে, জ্যাভলিন থ্রোতে পেয়েছে। মানু ভাকার পেয়েছে, মানু ভাকার পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে শুটিং এ। স্বপ্ননীল কুসলে এ পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে শুটিং এ। আরো আছে, আসছে, সব দেওয়া আছে। প্যারিস অলিম্পিক সম্বন্ধে যত ইনফরমেশন আছে সব একটু একটু করে দেখো, সব পেয়ে যাবে। বেশ, তোমার হয়েছে? পরে দেখো আর কে কে পেয়েছে। আমান সাহারাওয়াত, আমান সাহারাওয়াত ব্রোঞ্জ কুস্তিতে। মানু ভাকার, মানে এটা জয়েন্টে পেয়েছে, মানু ভাকার হচ্ছে সরবজিৎ সিং ব্রোঞ্জ শুটিং এ। আর পেয়েছে ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ হকি। তাহলে টোটাল লিস্টে 6 জন, মানে 6 জন নয়, 6টা পদক আছে আর কি। 6টাও নয়, কারণ এরা দেখ একসঙ্গে পেয়েছে একটা একটা করে, মানে 6 রকম খেলায় আর কি পদক আছে। আশা করি সবার হয়েছে এটা। লেখো 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 লেখো। হ্যাঁ, সব আছে, যাই না, সব আছে আজকে, সব পুরো। হ্যাঁ, সার্জারি করে দিয়েছি আজকে অলিম্পিকের। পরে দেখো, তাহলে লেখা আছে প্যারিস অলিম্পিকে ভারতের পদক সংখ্যা, এখানে কোশ্চেন আছে দেখো, 6টি। তাহলে টোটাল ভারতের পদক সংখ্যা আছে 6টি। একটি হচ্ছে মানে সিলভার, বাকিগুলো হচ্ছে সব ব্রোঞ্জ। দেখ, সুন্দরভাবে বুঝে গেলি। টোটাল 6টা পদক পেয়েছে, এই যে বললাম। একটা হচ্ছে রূপো। তাহলে আমাদের সিলভার পেয়েছিল কে বলতো? নীরজ চোপড়া। আর বাকি সবাই কি পেয়েছে না, ব্রোঞ্জ পেয়েছে। আর প্রথম মহিলা যে একটা অলিম্পিকে দুবার মানে তোর পাচ্ছে মেডেল, সেটা হচ্ছে মানু ভাকার। মানু ভাকার দেখ দুবার পাচ্ছে, একটা সিঙ্গেলে একটা ডবলসে পাচ্ছে। হুম, মানু ভাকার দেখ দুবার পাচ্ছে। আর নীরজ চোপড়া বাড়ি জানতে হবে, নীরজ চোপড়া বাড়ি হচ্ছে হরিয়ানা। ওটা জানতে হবে যে নীরজ চোপড়ার বাড়ি কোথায়, যেহেতু এখন ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1। পরে দেখো, প্যারিস অলিম্পিকে পদক সংখ্যার দিকে ভারতের র্যাঙ্ক কত। ঠিক আছে, এটা ব্যাংক করে দিয়ে, যেটা র্যাঙ্ক হবে সুন্দর করে রটা পড়ে গেছে। তাহলে ভারতের র্যাঙ্ক হচ্ছে 71। তাহলে প্যারিস অলিম্পিক যে হয়েছিল, ভারত 2024 সালে অবশ্যই খুব খারাপ রেজাল্ট করেছে অন্যান্য থেকে, এবারে বেশি খারাপ হয়েছে। এবারে সিলভার শুধু একটা এসেছে, গোল্ড তো আছেই নি। তাহলে প্যারিস অলিম্পিকে ভারতের পদক র্যাঙ্ক হচ্ছে 71, 71 আছে ভারত পদক তালিকায়। এখানে আর কি জানতে হবে দেখ, যে প্রথম কোন ভারতীয়, এই যেটা বলছিলাম যে একই অলিম্পিকে 2টি মেডেল পেয়েছে, এটা হচ্ছে মানু ভাকার। তাহলে মানু ভাকার অলিম্পিকে 2টি মেডেল পাচ্ছে, একবার সিঙ্গেলে একবার ডাবলসে। তিনি প্যারিস অলিম্পিকে 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন। দারুণ কোশ্চেন, একই অলিম্পিকে 2টো পদক পাচ্ছে। অলিম্পিকের দুবার পদক পেয়েছে অনেকেই আছে, কিন্তু একই অলিম্পিকে দুবার পদক পাচ্ছে মানু ভাকার। আচ্ছা, বলতে হবে ভারত অলিম্পিকে প্রথম গোল্ড কে পায়? অলিম্পিকের প্রথম গোল্ড বলতো কে পায়?
বলো। হুম। অভিনব বিন্দ্রা। দেখ কবে অলিম্পিক শুরু হয়েছে, এত বছর পর অভিনব বিন্দ্রা শুটিং এ পেয়েছে। পরে দেখ, এবার যেটা আছে সেখান থেকে কোশ্চেন আছে, এগুলো তোরা একটু পড়লি। হ্যাঁ, স্বপ্নীল কুসলে কোন বিভাগে পেয়েছে না শুটিং এ পেয়েছে, এগুলো তোরা পড়লি। তো আমি এগুলোকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, কারণ আমরা তাকে লিস্টটা একটু আগে পড়লাম যে কে কিসে পেয়েছে, সুতরাং এটা পেরিয়ে যাচ্ছে। অলিম্পিক পদক যে এই দেখ, এবার আছে বাড়ি কোথায়, এটাও জানতে হবে। যে স্বপ্নীল যে কুসলে আছে তার বাড়ি কোথায়, মহারাষ্ট্রে। আর বুঝতে পারছিস পুরো ইন্ডিয়া থেকে এই মাত্র 6 জন পেয়েছে। এই 6টা তোকে বাড়িগুলো মনে রাখতে হবে। এই বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে। বেশ, পরে দেখ, ওখানে লিখে রাখতে পারিস শুটিং বিভাগে ব্রোঞ্জ পদকজয়ী সরবজিৎ সিং। তাহলে সরবজিৎ সিং বাড়ি হচ্ছে হরিয়ানা। তাহলে হরিয়ানা দেখ এখন অব্দি দুটো পেলি। অবশ্যই ওই দিকগুলো দেখ, বেশি খেলাধুলায় উন্নত, পাঞ্জাব, হরিয়ানা। আর আমরা PUBG নাকি, PU তে বেশি বিজি, এত বিজি যে অরিজিনাল খেলা আমরা ভুলে যাই। এমনকি আমরা গুলি চালাতে বেশি ভালোবাসি ফোনে, নাকি আর্মি হবার শখ ছেড়ে দিয়ে এখন ফোনে আর্মি ম্যান হয়ে ঢাই 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 করে গুলি মারছে, কিন্তু গুলি মেরে কোনো টাকা ইনকাম করতে পারছে না। পরে দেখো প্যারিস অলিম্পিক মানু ভাকার। তাহলে মানু ভাকার শুটিং, এটা তো আমরা একটু আগেই পড়েছি যে মানু ভাকার কি পেয়েছে, শুটিং। শুটিং এ পেয়েছে মানু ভাকার। আচ্ছা, মানু ভাকার বাড়ি কোথায়? দেখ, এর বাড়ি হরিয়ানা, বুঝতে পারছিস? হরিয়ানা এইটুকু বড় একটা জেলা, হ্যাঁ সরি রাজ্য, এইটুকু বড় একটা রাজ্য। যেখান থেকে দেখ এতগুলো পদক, একটা রাজ্য থেকে এতগুলো পদক দেয়। জেলার নাম কি ঝাজ্জার। হ্যাঁ, জেলার নাম কি ঝাজ্জার। আবার দেখ সেই একটা সিনেমা আছে না আমির খানে, ওই যে সেই কি নাম রে, কুস্তি, এই কি নাম, দাঙ্গাল। এই দাঙ্গাল দাঙ্গাল, ওখানে খুব সুন্দর একটা ট্যাগ লাইন ছিল, বল মেয়েদের নিয়ে কি বলেছিল? আমারে, কি বলেছিল? সুন্দর ট্যাগ লাইনটা বলতো। আমারে ছোড়ে, ছোড়ো সে কাম হ্যাঁ কি। হ্যাঁ, তাহলে এগুলো সব মনে থাকে বল। বল জিকে মনে রাখতে পারবি না? খেলাধুলা এসব সিনেমা থেকে বলে দাও, সব মনে রেখে দেবো, বাড়িতে বসে বসে মনে রেখে দেবো। হ্যাঁ, যখন বলবে এগুলো নিয়ে যদি কুইজ হয় দাদা, 100-তে 100, এগুলো আটকাবার লোক আমাদের নাই। হ্যাঁ দেখ, আমি ভুলে গেছি হালকা করে, এটা মনে পড়েছিল। দেখ তোরা সব বলে দিচ্ছিস, এত মনে রাখার কোনো দরকার নাই। ওগুলো অত মনে রাখতে কেন যাস? অত মনে রাখতে গেলে এই যে এই জিনিসগুলো তো মাথায় ঢোকাতে হবে, এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে যাবে, সব দাঙ্গাল দাঙ্গাল হয়ে যাবে। পরে দেখ, টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নীরাজ চোপড়া প্যারিস অলিম্পিকে কোন পদক পেয়েছে? তাহলে দেখ, এখান থেকে একটা পাচ্ছিস টোকিও অলিম্পিককে। তাহলে এখানে দেখ, টোকিও অলিম্পিক মানে এর আগের যে অলিম্পিকটা, সেটা স্বর্ণ পদক পেয়েছিল নীরাজ চোপড়া। প্যারিস অলিম্পিকে রূপ পদক। দেখ দুটো কোশ্চেন পেয়ে গেলে। এবার এই স্বর্ণ পদক পেয়েছে পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম। হম, আরশাদ নাদিম। তো যখন খেলাধুলা হলো, তো সুন্দর একটা সম্পর্ক হয়েছিল এদের দুজনের মায়েদের মধ্যে। ঠিক আছে, কোনো এদের মধ্যে ভেদ ভেদাভেদ ছিল না। দু দেশের মধ্যে লেগে গেল আগুন। হ্যাঁ, যে মায়েদের মধ্যে কেন এত ভালো সম্পর্ক হবে? ওরা একে অপরকে রেসপেক্ট করে, ভালোবাসে। হুম। দেখ, হার জিত খেলাধুলা থেকেই থাকবে, কিন্তু একটা সম্মানের জায়গায় সেটা সম্পর্কটাও উল্টো পাল্টা করে নষ্ট করে দিল। পরে দেখো, প্যারিস অলিম্পিক কোন ভারতীয় কুস্তিবিদ ব্রোঞ্জ পদক পেয়েছে? নাম কি? আমান সারওয়াত। আমরা এগুলো তো একটু আগেই পড়লাম। হ্যাঁ, নামগুলো সব পড়েছি। এবার এর বাড়ি জানতে হবে। দেখ, এর বাড়ি হচ্ছে হরিয়ানা। কি বুঝছো? দেখো হরিয়ানা কি করছে, একাই সব পদক, সব দেখো হরিয়ানা থেকে আসছে। পরে দেখো,
তাহলে ব্রোঞ্জ পদক জয়ী হকি টিমের ক্যাপ্টেন কে? সেও দেখ পাঞ্জাব। ব্রোঞ্জ পদক জয়ী ভারত হকি টিমের ক্যাপ্টেনের নাম হচ্ছে হারমানপ্রীত সিং। এটা কিন্তু মনে রাখতে হবে, হারমানপ্রীত সিং, ভুলে গেলে চলবে না কিন্তু। বাড়ি কোথায়? পাঞ্জাবের বাসিন্দা, তাহলে বাড়ি হচ্ছে পাঞ্জাব। হরমনপ্রীত সিং, বাড়ি পাঞ্জাব। বাকি দেখ সবই মোটামুটি হরিয়ানা থেকে পেয়ে গেলি। পরে আসছি। আর এদিকে কি চলছে? আমাদের পাড়ায় সমাধান চলছে নাকি? ঠিক আছে, সমাধান। সমাধান আর হলো না। দেখ এবার এসে যে প্যারিস অলিম্পিকে মোট কতগুলি খেলার আয়োজন করা হয়, তাহলে এবারে মোট 32টি খেলা হয়েছিল। এবারে মোট 32টি খেলা হয়েছিল প্যারিস অলিম্পিকে। তারপরে দেখো, ইভেন্ট ছিল কতগুলি? 329টি ইভেন্ট। 32টি খেলা, 329টি ইভেন্ট। কারণ এই যে সিঙ্গেলস ডাবল এরকম থাকে না, ইভেন্ট অনেকগুলো হয়। খেলা ছিল 32টি। পরে দেখ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়, যেটা একটু আগে করলাম, লুইসেন। আর কি করে জানতে হবে যে এই কমিটির বর্তমান সভাপতি হচ্ছে থমাস বাচ। হ্যাঁ, থমাস বাচ, বয়কাচ্ছ, জার্মানি বাড়ি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির লুসান, সুইজারল্যান্ড, বর্তমান হচ্ছে থমাস বাচ। প্রথমে অলিম্পিক করতে গিয়ে আমরা এখানটাও পড়েছিলাম। আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হয়ে গেল যে সভাপতি কে আছে, সভাপতি হচ্ছে থমাস বাচ। পরে দেখো, এবার আসি প্যারিস অলিম্পিকে উদ্বোধনকারী কার, কে? ইমানুয়েল ম্যাক্রন। বলতো কে? ইমানুয়েল ম্যাক্রন কে? বলো। হুম, ফ্রান্সের প্রেসিডেন্ট। তাহলে দেখ, প্যারিস অলিম্পিকে উদ্বোধন করে কে করেছিল? ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট। কারণ প্যারিসই হয়েছিল, সোজা ব্যাপার। প্যারিসে হয়েছিল না, তাহলে প্যারিসে কে করবে? ফ্রান্সই করবে, ফ্রান্সের রাষ্ট্রপতি করবে। মোটো কি ছিল? মোটো দেখ, গেমস ওয়াইড ওপেন, এটা ছিল মোটো। তাহলে প্যারিস অলিম্পিকের মোটো কি ছিল? গেমস ওয়াইড ওপেন। ভালো লাগছে এরকম করে টপিক পড়তে? দেখ, সব পেয়ে যাচ্ছিস। আর বুঝতে পারছিলাম তোর এমসিকিউ মানে বোরিং হয়েছিলি। আগের ভিডিওগুলো দেখবি সব টপিক ধরে ধরে বোঝাতাম, মানে একটু সময় কম ছিল, ওই জন্য দে দানাদান চালাচ্ছিলাম, দে দানাদান, পর 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 পর, লে 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 লে। ঠিক আছে, পরে দেখ, 2024 কততম সংস্কার, মানে এটা কততম? হুম, 33তম। 33তম। বলেছি না, পুরো খুঁটিনাটি যত রকম হয় কোশ্চেন সব আছে, কেউ বাদ যায়নি আজকে। আরো আছে দেখ, প্রচুর কোশ্চেন দেখেছি অলিম্পিক থেকে। কি কোশ্চেন আসবে কি করে জানবি? পরে দেখ, প্যারিস অলিম্পিকে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 206টি দেশ অংশগ্রহণ করেছিল। পরে দেখো, দেখ এগুলো না জানলেও হবে, একসঙ্গে করেছি তাই অত জানার দরকার নেই। এই কোশ্চেন যদি আসেন সবাই ফেল, পাস করতে কেউ পারবি না। পরে দেখ, হ্যাঁ, এই এই কোশ্চেন আসবে, প্যারিস অলিম্পিকে ভারতের মশাল বহনকারী কে ছিল? অভিনব বিন্দ্রা ছিল। হ্যাঁ, অভিনব মশাল বহনকারী, মানে উদ্বোধনী ম্যাচে। ঠিক আছে, এইগুলো কিভাবে হয় বলতো? ধর, আগের বারে যারা পদক পেয়েছিল তারা এবারে উদ্বোধনী শুরু করে, আর এবারে যারা পদক পেয়েছিল তারা এবারে যে লাস্ট যে মশাল বহনকারী সেটা তারা করে। এটুকু মনে রাখবি, তাহলে অপশন গুলো দেখলে বুঝতে পারবি যে হ্যাঁ কে করেছিল না করেছিল। এটাই সিস্টেমে চলে আর কি। তাহলে অভিনব বিন্দ্রা। প্যারিস অলিম্পিক ম্যাসকট কি ছিল? ম্যাসকট ছিল অলিম্পিক প্রাইজ। হ্যাঁ, এটা ছিল ম্যাসকট, অলিম্পিক প্রাইজ। তাহলে দেখ, মোটো বললাম, ম্যাসকট বললাম। পরে দেখ, শুরুতে পতাকা, আচ্ছা ওটা ভুল বললাম, অভিনব বিন্দ্রার পর এটা নাকি শুরুতে। দেখ এটা যেহেতু শুরুতে হয়েছিল, শরৎ কমল আর পিভি সিন্ধু এরা আগের বারে পেয়েছিল, এটা তো একেবারে পায়নি। তাহলে আগের বারে পেয়েছিল পিভি সিন্ধু আর শরৎ কমল, ওদেরকে দিয়ে দেখ শুরুতে পতাকা বাহক করেছিল।
আর শরৎ কমল বলতে কোন খেলার সঙ্গে যুক্ত? কয়েকদিন আগে অবসর নিল। শরৎ কমল বলতে কোন খেলার সঙ্গে যুক্ত ওপেনিং সেরেমনিতে? ও, ওটা ফ্ল্যাগ ছিল। আচ্ছা আচ্ছা। শরৎ কমল বলতে টেবিল টেনিস। দারুণ প্লেয়ার কিন্তু, হ্যাঁ। টেবিল টেনিস প্লেয়ার এটা। পিভি সিন্ধু আগের বারে পেয়েছিল। তো ওদেরকে দিয়ে কি পতাকা? আচ্ছা দেখি কি কোশ্চেন ছিল, ভুলভাল করেছি মনে হয়। ও, মশাল, সরি। আমি ভেবেছিলাম এটা পতাকা, দেখিনি। মশাল আলাদা, আর পতাকা যেটা বললাম ওইটাই সিস্টেম, যে যে আগের বারে পেয়েছিল সে এবারে শুরুতে করে, আর যে এবারে পেয়েছে, রিসেন্ট পেয়েছে, সে শেষে করে আর কি। মশালটা দেখিনি আমি। তাহলে দেখ, ভারতীয় পতাকা বাহক হচ্ছে শুরুতে শরৎ কমল আর পিভি সিন্ধু, এরা আগের বারে পদক পেয়েছিল। সমাপ্তিতে মানে যেটা শেষ, দেখ, মানু ভাকার আর পিয়ার শ্রীজেশ। আচ্ছা বলতো শ্রীজেশ কে ছিল? যে পিয়ার শ্রীজেশ, এই নামটা তো একটু আগে দেখিস নি, তাহলে বলতো পিয়ার শ্রীজেশ কে ছিল? হকির কি শুধু হকির নাম নাকি ও? হকি কি? হকির গোলকিপার, হ্যাঁ। এর জন্যই কিন্তু ভারত পদক পেয়েছিল, খুব সুন্দর গোল আটকেছিল পিয়ার শ্রীজেশ। তাহলে মানু ভাকার আর পিয়ার শ্রীজেশ এরা পেয়েছিল। এরা মানে সমাপ্তি অনুষ্ঠান যেটা হয়েছিল সেখানে পতাকা বহন করেছিল। তাহলে এটাই সিস্টেম, যেটা মানে নেক্সট অলিম্পিকে যারা পতাকা বহন করবে, তারা এবার অলিম্পিকে যারা পেয়েছে সেখানের মধ্যে একজন বা দুজনকে চুজ করা হবে। আর যারা সমাপ্তি অনুষ্ঠানে যেটা পাবে তাদের মধ্যে কেউ যাবে। বোঝা গেল? তাহলে এবারে পেয়েছে, তাহলে কি বলতো একটু অপশন গুলো দিলে গুলিয়ে যাবি না। এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পতাকা কে বহন করেছে। যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে ছিল? মীরাবাই চানু। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে ছিল? মীরাবাই চানু। পরে দেখো, অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার, হ্যাঁ, মানে জুতো, কোন কোম্পানি? পুমা। দেখ, এত ইনফরমেশন দিচ্ছি, যে অলিম্পিক করেছিল সে তাকে অত জানে না। হ্যাঁ, যে ইনফরমেশন আমি তোকে দিচ্ছি সে তাকে অত ভুলে গেছে যে কে কি করেছিল না করেছিল। নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো? দেখ, যেটা ইম্পর্টেন্ট সেটাও দেখ, এখানে নোট করা হয়েছে 89.45 মিটার। প্যারিস অলিম্পিকে এতটা ছুটেছিল, 89.45 মিটার। পরে দেখো, ভারত হকি টিম এই অলিম্পিক কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে? আগে ভারত হকিতে অলিম্পিকে প্রায় পদক পেত, বহু গাছে ভারতের পদক। মাঝখানে অনেক বছর পাইনি, এবার আবার স্টার্ট হলো, দেখা যাক। হকিতে তাহলে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে, হ্যাঁ। আর নীরজ চোপড়া কত মিটার ছুটেছে ওটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। পরে দেখো, প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট কত গ্রাম বেশি ওজনের ফাইনালে থেকে বাদ পড়ে যান? এটা দেখেছিলি? ঘটনাটা কি হয়েছিল? যারা দেখিস তারা অবশ্য দেখেছিস। মানে এই ফাইনালে উঠে গেছিল, ফাইনালে ওঠা মানে একটা না একটা পদক পেতে হয়, গোল্ড পেতো কিংবা সিলভার পেতো। যখন ফাইনালে ওজন, মানে ওজন তো ভাগ থাকে, যে 45 কেজি ক্যাটাগরির, 50 কেজি ক্যাটাগরির, 54 কেজি ক্যাটাগরি, তো যে ক্যাটাগরি ছিল, যখন ফাইনাল ওয়েট মাপতে যাই তখন দেখা গেল 100 গ্রাম বেশি। মানে ও বেশি, ও অনেকটাই ছিল, মোটামুটি 200-300 গ্রাম বেশি ছিল। তো সেখান থেকে নিজের ব্লাড শুধু টেনে নিয়েছে। হ্যাঁ, যে নিজের ব্লাড শুধু টেনে নিয়ে ওজনটা কমানোর চেষ্টা করেছে, চুল কেটে ফেলেছিল, তা সত্ত্বেও 100 গ্রাম বেশি হয়ে গেছে। দেখ, এটা তো ওর কাজ নয়, ওর যা কোচ, তার কাজ হলো এই জিনিসগুলো দেখা। ও কোথাও না কোথাও কারো না কারো এক জায়গায় গাফিলতি ছিল। দেখ, একটা পদক ভারতের হাত থেকে, প্লাস ওর জীবনের একটা গেল, পুরো দেখবি সেই পাগলের মতো হয়ে গেছিল, তাই তো? দেখেছিলিস? তুই দেখ, নিজের ব্লাড শুধু বার করে দিচ্ছে একটা পদক জেতার জন্য। তুই ভাব, কারণ এত বড় একটা বড় টুর্নামেন্ট, বিশ্বব্যাপী,
সেখানে ফাইনালে পৌঁছাছে, তার মানে কিছু না কিছু একটা পদক পেতই পেত। সেখান থেকে বাদ গেল কিসের জন্য? না, ওজনের জন্য। এর থেকে দুঃখ বল, সিস্টেমে কত বড় ফল্ট। 100 গ্রাম ওজনের জন্য নিজের ব্লাড শুদ্ধ বার করে দিয়েছিল, যে সিরিঞ্জ দিয়ে অনেক রক্তটা নিয়েছিল, যে দেখ বেশি টানলে তো ও ভেবেছিল যদি আমি স্টেজে উঠতে পারি, হেরে যায় ঠিক আছে, কিন্তু একটা পদক তো পাচ্ছি। তা সত্ত্বেও দেখ হয়নি, হসপিটালাইজ হতে হয়েছিল তারপরে তাকে। অলিম্পিক পদক জয়ী সবথেকে কম বয়সী ভারতের নাম কি? দেখ, সুন্দর কোশ্চেন। অলিম্পিকে পদক জয়ী সবথেকে কম বয়সী ভারতীয় আমান সাহারাওয়াত। তার বয়স হচ্ছে 21 বছর 24 দিন। যখন পেয়েছিল তখন হচ্ছে, হ্যাঁ, আমান সাহারাওয়াত, কম বয়সী। পরে দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতবর্ষে প্রথম অলিম্পিক, মানে 2024-এ ভারতের থেকে প্রথম কে পাচ্ছে? মানু ভাকার। ভারত থেকে প্রথম পাচ্ছে মানু ভাকার 2024 সালে। প্রথম কোন দেশ? এই যে সবসময় চীন এগিয়ে আছে, চীন কিংবা ইউএসএ, এই দুটোই ফার্স্ট সেকেন্ড থাকে, বেশিরভাগ চীনই থাকে। হ্যাঁ। প্যারিস অলিম্পিক পুরুষ 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়নে নোয়া লাইলস কোন দেশের বাসিন্দা? দেখ, আগে আমরা জানতাম যে 100 মিটার মানে হচ্ছে হুসেন বোল্ট। এবারে দেখ একটা নতুন চ্যাম্পিয়ন পেল, নোয়া লাইলস, বাড়ি হচ্ছে আমেরিকা। হ্যাঁ, 100 মিটার নোয়া লাইলস, বাড়ি হচ্ছে আমেরিকা। আচ্ছা বলতো, হুইসেন বোল্ট কোন দেশের প্লেয়ার? হুইসেন বোল্ট বলতো কোন দেশের প্লেয়ার? জামাইকা। তো বলি জামাইকা, যদি একটু দেখিস ইউটিউবে এগুলো দেখতে পারিস। জামাইকা দেশটাতে সবাই অ্যাথলেটিক্স, ম্যাক্সিমাম। ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু ওখানে বাড়িতে বাড়িতে সব অ্যাথলেটিক্স। একজন মেয়েও আছে জামাইকা থেকে, মানে ওরা ওখানে ট্রেনিং সেন্টার করছে আবার গাদা গাদা। ঠিক আছে, এখান থেকে মানুষ ওখানে যাচ্ছে বাচ্চাদেরকে ট্রেনিং করাতে, মানে আমাদের এশিয়ান কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে বাচ্চাদেরকে ট্রেনিং করাতে। মানে ওখানে অ্যাথলেটিক্স চরম হয় জামাইকাতে। বোঝা গেল? টেনিস পুরুষ বিভাগ জিতেছে নোভাক জোকোভিচ, প্যারিস অলিম্পিকে। এটা লিখে রাখো, প্যারিস অলিম্পিকে টেনিস পুরুষ বিভাগ জিতেছে নোভাক জোকোভিচ। আচ্ছা বলতো, বাড়ি কোথায় নোভাক জোকোভিচ? বাড়ি কোথায়? হুম, সার্বিয়া। পরে দেখ, প্যারিস অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক পেয়েছে, ফুটবল থেকে পেয়েছে স্পেন, ফুটবল থেকে পেয়েছে স্পেন। তাহলে প্রথমে ইন্ডিয়ার গুলো বললাম, এবার যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা খেলা, তার কে কে ফার্স্ট হয়েছে সেখানে সেগুলো দেখে নাও। ফুটবলের হচ্ছে স্পেন। নতুন কতগুলো খেলা সংযুক্ত করা হয়? না, টোটাল আরো 4টে খেলা সংযুক্ত করা হয় এবারে অলিম্পিকে। পরের অলিম্পিকে তো ক্রিকেট অ্যাড হচ্ছে। পরে দেখো, অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? তাহলে 117 জন করেছিল। সেখান থেকে পাচ্ছে কজন? 6 জন নাকি? পরে দেখ, প্যারিস অলিম্পিকে ভারতে কোন রাজ্য সব থেকে বেশি খেলোয়াড় ছিল? হরিয়ানা, অ্যাজ ইউজুয়াল, অবশ্যই থাকবে। তবে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো খবর, ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, কি নাম বল, যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেলো এর আগে ওই বিভাগে, মানে ওখানে কেউ কোনো ভারতীয় জেতেনি। পুরুলিয়ার মেয়ে, অন্নপূর্ণা রয়। অন্নপূর্ণা রয়, বল কোথায় পেয়েছে?
পদক। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরুলিয়া মেয়ে অন্নপূর্ণা রয়। দেখ, এগুলো অবশ্যই মনে রাখার জিনিস, কারণ দেখ অস্কার কবে কে পেয়েছে ভারত থেকে সেগুলো আমরা এখনো মনে রাখি। প্রথম অস্কার পদক যে পুরুষ, প্রথম অস্কার পদক যে মহিলা। চাঁদে নীল আর্মস্ট্রং গিয়েছিল সেটা আমরা ছোট থেকে পড়ছি, মানে আমরা কোনো চোখে দেখিনি যে নীল আর্মস্ট্রং বলে কেউ একজন ছিল, সে প্রথম চাঁদে গেছিল। কল্পনার অতীত। তুই বল না, তুই যখন ছোট ছিলিস নীল আর্মস্ট্রং মানে ক্লাস 5-6 থেকে এইগুলো থাকে দেখবি যে প্রথম চাঁদে কে গেছিল, প্রথম চাঁদে কে গেছিল, আমরা শুধু মুখস্থই করে গেছি। আচ্ছা, নীল আর্মস্ট্রং মানুষটা যে এখনো আছে, দেখেছিস তোরা মানুষটাকে? হ্যাঁ, নীল আর্মস্ট্রং মানুষটা যে আছে দেখেছিস এখনো? তা দেখবি কেন? দেখিস নি, দেখ। তাহলে শুধু মুখস্থই করে গেলি, মানুষটা সম্বন্ধে জানলি না। এই যেমন ব্যাপারটা হয়েছিল পুরুলিয়ার দুখু মিয়া কথা, দুখু মিয়া কথা সবাই পড়ে গেলি, মানুষটাকে দেখলি না কোথায় রয়েছে তে। হ্যাঁ, নিজেকে দেখতে টাইম পাই না, বাহ, সুন্দর। এই তো আমাদের জেনারেশন। হাই রে, হাই রে নাগিন কুড়ি নাকি? ঠিকই নাম দিয়েছে তো তোকে, হাই রে নাগিন কুড়ি। শুধু জলবাই দেখাচ্ছিস নাকি? তোরা শুধু সোশ্যাল মিডিয়াতে জলবাই দেখাচ্ছিস। দেখবি দেখবি, ও দেখবি মানুষগুলো, কারণ দেখ আমরা তো ওদের ব্যাপারে পড়েছি ছোটবেলা থেকে পড়ছি, চাঁদে প্রথম গিয়ে গেছে, চাঁদে প্রথম গিয়ে গেছে, চাঁদে প্রথম গিয়ে গেছে, ভাই পড়ে 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 আলাদা হয়, মানুষটাকে দেখলাম না। হ্যাঁ, দেখ রিসেন্ট কয়েকদিন আগে মহাকাশে গেল ভারতীয়। হম, বিরাট ব্যাপার, কারণ আমরা যে মানুষটা রিসেন্ট ঘটনার সাক্ষী রয়েছে, এই ঘটনাগুলো কিন্তু হ্যাঁ, তোর পরবর্তী জেনারেশন পড়বে। তুই সেই ঘটনাটা চোখে দেখছিস বা একদম নিজের, আগে তো তো ক্যামেরা ছিল না, অত ভিডিও ছিল না, এখন দেখ সব ক্যামেরা, প্রত্যেকটা জিনিস ভিডিও ক্যামেরা, সব সময় লাইভ দেখতে পাচ্ছিস, আগে কোনো জিনিস লাইভই নাই। হ্যাঁ, সব শুধু ফটো আছে একটা করে। এই যে রিসেন্ট দেখতে পাচ্ছিস পুরুলিয়ার মেয়ে, তাহলে দেখতে পাচ্ছিস যে একদম পাচ্ছে পুরস্কার, তাকে নিয়ে কত মাতামাতি। হ্যাঁ, ঘরের ভেতরে খড় পাতা, ওটা তো ল্যাঙ্গুয়েজ নিয়ে মাতামাতি হলো, হিন্দি রিপ্রেজেন্টেশন। দেখ ভাই, কোনো কাজে পজিটিভ যেমন থাকবে নেগেটিভও থাকবে, ওইটা নিয়ে তো চলবে না। প্রতি বছর কোন তারিখে অলিম্পিক দিবস পালন করা হয়? দেখ, 23শে জুন। তাহলে 23শে জুন তারিখে পালন করা হচ্ছে অলিম্পিক দিবস। অলিম্পিক দিবস। অলিম্পিকে দেখ, যেটা বলছিলাম যে অলিম্পিক থেকে যে কোশ্চেন গুলো আরো রয়েছে, যে পাঁচটা যে আছে। হ্যাঁ, এই তো এরকম, তাই তো। পাঁচটা যে আছে, নীল হচ্ছে ইউরোপ, কালো হচ্ছে আফ্রিকা, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, লাল হচ্ছে আমেরিকা, হলুদ হচ্ছে এশিয়া। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, অলিম্পিকে কিন্তু এগুলো মনে রাখতে হবে যে এই পাঁচটা বলয় কোন কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। দেখ, মনে রাখা সহজ হচ্ছে কালো আফ্রিকা আর লাল আমেরিকা। এরা ভাই, আমেরিকা গুলো লালই হয়, ঠিক আছে। আর কালো আফ্রিকা আর হলুদ এশিয়া মনে রাখবি, নীল ইউরোপ আর সবুজ অস্ট্রেলিয়া, এই কটা জিনিস মনে রাখতে হবে। এখনো পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক আয়োজন করা হয়নি? এখন আফ্রিকাতে আয়োজন করা হয়নি। হ্যাঁ, আমাদের আবার প্রুফ, যেমন সেই আহ, কিছুদিন আগে ওই চাঁদের ওখানে একটা আমাদের ইয়ে পাঠানো হলো না, রকেট। হ্যাঁ, দিদি কি বলছে যে দেখতেই তো পেলাম না, সফট ল্যান্ডিং হলো না হার্ড ল্যান্ডিং হলো, একটা দাড়িওয়ালা মুখ সামনে ছবি দেখিয়ে দিল। তাহলে আমি কি ওই ছবিটা দেখছিলাম? দেখতেই তো পেলাম না। উত্তর মেরুতে একটা ল্যান্ড করলো না, হ্যাঁ, কি ল্যান্ডিং হলো দেখতেই পেলাম না, সফট ল্যান্ডিং না হার্ড ল্যান্ডিং না কি ল্যান্ডিং, একটা দাড়িওয়ালা মানুষ মুখ সামনে চলে এলো।
তাহলে ভাব, আমরা এত বছর পর ওইগুলো নিয়ে বলছি যে প্রমাণ নাই। আর ওইগুলো নিয়ে কত সালে ভারতবর্ষ প্রথম হকিতে স্বর্ণ পদক পেয়েছে? 1928 সালে। হুম। আচ্ছা বলতো, ভারত অলিম্পিকে কবে যোগদান করেছিল, কত সালে? ভারত হকিতে উম, ভারত, না 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 না, 1900 সালে কিন্তু ওর ব্যক্তিগতভাবে, হ্যাঁ 1900 সালে কিন্তু বলা যাবে না। ভারত কত সালে যোগদান করে অলিম্পিকে? বলডে। হ্যাঁ, 1920 সালে। 1920 সালে ভারত অলিম্পিকে যোগদান করে। 1900 সালে হয়, কিন্তু সেটা ব্যক্তিগত ইভেন্টে যোগদান করে। হ্যাঁ, তারা ওটাকে অনেক সময় ধরা হয় না। 1920 সালটা কিন্তু ধরা হয়। পরে দেখ, ভারতবর্ষ প্রথম অলিম্পিক কত সালে অংশগ্রহণ করেছিল? 1900 সাল। কিন্তু এটা মনে রাখবি, ব্যক্তিগত ইভেন্টে। হ্যাঁ, এটা কিন্তু ব্যক্তিগত ইভেন্টে। 1920 না থাকলে 1900 করতে হবে। পরে দেখো, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1927 সালে। বর্তমানে এই কমিটির সভাপতি হচ্ছে পিটি উষা। 1927 সালে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হচ্ছে, আর বর্তমানে এর সভাপতি হচ্ছে পিটি উষা। পরে দেখ, প্রথম অলিম্পিক শুরু হয়, দেখ তোমাদের কম্পিউটার বই দেখো সব ভরে ভরে সব দিয়েছে, নে অলিম্পিক সব পড়ে নে। প্রথম অলিম্পিক 776 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম অলিম্পিক সূচনা হয় গ্রিসে। না, এটা হচ্ছে প্রথম অলিম্পিক, হ্যাঁ আধুনিক অলিম্পিক কিন্তু নয়। আধুনিক অলিম্পিক 1896 সালে, আর অলিম্পিকের কমিটি গঠিত হচ্ছে 1894 সালে। হ্যাঁ, এটা হচ্ছে অলিম্পিক গঠিত হচ্ছে, আর অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে 1896 সালে। আধুনিক আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে পিয়ার দে কুবার্তিয়ান। হম, এটা কুবেরিন নয়, কুবার্তিয়ান। পিয়ার দি কুবার্তিয়ান। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ার দি কুবার্তিয়ান। বানানটা ভুল আছে, ঠিক করে নেবে, কুবার্তিয়ান। পরে দেখ, অলিম্পিক অলিম্পিক পদজয়ী প্রথম ভারত হচ্ছে কেডি যাদব। কেডি যাদব প্রথম হচ্ছে অলিম্পিক পদক জয়ী ভারতীয়। আজ থেকে অলিম্পিক পড়িয়েই ছাড়বে। মহিলা হচ্ছে কর্ণ মালেশ্বরী। তাহলে কেডি যাদব প্রথম পুরুষ, আর প্রথম পুরুষ প্লাস প্রথম আর কি। আর ভারতীয় মহিলা হচ্ছে কর্ণ মালেশ্বরী। পরে দেখ, বেশ, আজকে এই পর্যন্ত থাকো তাহলে, হ্যাঁ। নাহলে অনেকগুলো হয়ে গেল, 64, চাপাচাপি হয়ে যাবে। ধীরে ধীরে করো, সময় আছে। সৌমজিৎ বলছে রেকর্ডিং। সৌমজিৎ ক্লাস এখনই করলে? রেকর্ডিং কি খুব দরকার? রেকর্ডিং পাবে, একটু সময় লাগবে। হুম। কারেন্ট অ্যাফেয়ার্স ফেলে রেখো না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার স্ট্র্যাটেজি হলো, কারেন্ট অ্যাফেয়ার্স যেদিন দিচ্ছি সেদিনই পড়ে ফেলো। আর কাল থেকে কি করবে না, পুরোনো যেগুলো হয়ে গেছে বা যেগুলো খাতায় নোট আছে সেগুলো রিভিশন দেবো। এই রিভিশন সিস্টেমটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। রিভিশন না দিলে কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু থাকবে না। আবার বলছি, কোশ্চেন কিন্তু গ্রুপ সিডিতে সহজ হবে। আগের দিন বোঝালাম, আজকেও বলছি। কারণ এসএসসি পরীক্ষা থেকে তোরা বুঝেছিস কোশ্চেন সহজ আসছে, এটাও সহজ হবে। এবার তোকে যদি না জানিস কোশ্চেন গুলো, যে কে কোন ইভেন্টে পদক পেয়েছে, এগুলো তো জানতে হবে। এগুলো সহজের মধ্যেই, তুই যদি এইগুলো না জানিস তাহলে তো নাম্বার কি করে পাবি বল? তাহলে জানতে হবে জিনিসগুলো। কারণ কোশ্চেন সোজা মানে এমনই নয় যে তুই পারবি, সেটা তোকে জানতে হবে। তাহলে রিভিশন অবশ্যই দিবি। 2024 সাল আর 2025 সাল, এই দুটো আমরা ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। 2024 সাল আর 2025 সাল, এই দুটো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বো। তো আমরা দুটোকে কভার করছি, প্লাস আগের ভিডিও তো দেওয়া আছে পুরো একদম। আরো যদি কেউ ভাবো যে আরো পড়বো, সব ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, শুধু খাতায় নোট করে নেবে। অফলাইনে তো পরীক্ষাও নিচ্ছি তোমরা, এখানে যারা অনলাইনে আছো তোমরা তো পরীক্ষা সবসময় অ্যাটেন্ড করো না, তো
পড়াশোনা শুরু করে দাও, যাদের মনে হবে চাকরিটা খুব দরকার। দেখ, এই চাকরিটা এই কারণে দরকার, একটা চাকরি সার্কেল ঘুরতে মোটামুটি সময় লেগে যায় 2 বছর, 2 থেকে 3 বছর, তাও কমপ্লিট হয় না, জানিস তো। যে কোনো চাকরি, তুই মিসেলিনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসি তো আরো সময় লেগে যায়, মানে পুরো সার্কেল ঘুরতে সময় লেগে যায় 2-3 বছর। আর এই চাকরিটা মাত্র হয়ে যাবে তো 3 থেকে 4 মাসের মধ্যে, সার্কেলটা পুরোপুরি ঘুরে গেল 3 থেকে 4 মাসের মধ্যে। ঠিক আছে, মানে আজকে তুই বেকার আছিস, তা কেউ না কেউ তো পাবেই পাবে। তুই ভাবছিস আমি পাবো না, মনে হতেই পারে যে আমি হাসিল আর আমি পাবো না, কেউ না কেউ তো পাবেই পাবে। তাহলে যেই পাচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু চাকরিটা তার হয়ে যাচ্ছে। সুতরাং যার মনে হচ্ছে আমার এই মুহূর্তে চাকরি দরকার, নিজের জন্য প্লাস বাড়ির জন্য, কারণ দেখ বাড়ির মা বাবা তো থেকে আর কি এক্সপেক্ট করে বল, যে হ্যাঁ নিজের পায়ে দাঁড়ালেই তারা, সবাই তো বয়স হবে, তারা দেখে গেল যে হ্যাঁ তুই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জায়গায় আছিস। দেখ তুই পরবর্তীকালে দেখবি না দেখবি সেটা তাদের কিছু যাই আছে না। সে দেখে গেল যে হ্যাঁ আমার ছেলেকে আমি ঠিকঠাক মানুষ করতে পেরেছি। তুই পরবর্তীকালে মানুষ যদি নাও হয় সেটা তোর ব্যাপার। হ্যাঁ আমার ঠিকঠাক ছেলে একটা জায়গায় আছে, সেটেলমেন্ট হয়েছে, ঠিক আছে, তারা শান্তিতে থাকতে পারে। তো তোদের কিন্তু এই দায়িত্বটা আছে। পরবর্তীকালে তোদের মা বাবাকেও দেখ, তোর মা বাবা যেমন এখন তোদের মাথার উপরে ছত্র ছায়ার মতো আছে, পুরো আগলে রেখেছে, তোরাও যখন মা বাবা বয়স হবে তোদেরও কাজ হবে যে ওদেরকে ছত্র ছায়ার মধ্যে আগলে রাখা। না হলে আবার কি করলি জীবনে। ঠিক আছে, বেশ, এই পর্যন্ত থাকলো তাহলে, টাটা। হ্যাঁ, প্রত্যেকদিন কেউ না কেউ আমার ইউটিউব চ্যানেলের নাম শুধুই, আমি জানি না তোরা আমার মুখস্থ করতে পারলি নাকি কেন।